হাত ধরে টানতে টানতে আরিশ নিয়ে আসলো আরুষিকে, এনে বিছানার উপর ফেলে দিল। আপনি আমাকে এখানে এনেছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। বলেই খাট থেকে নেমে দরজার দিকে যেতে তখনই আরিশ হাত ধরে আবারও খাটের উপর ফেলে দিয়ে আরুষির উপরে উঠে বসে ও ঠোঁটচোরা দখল করে নিল। আর হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে, যে কারণে নড়াচড়ার ক্ষমতাটুকু পাচ্ছে না সে। তারপর আরুষিকে ছেড়ে দিয়ে বলল, খুব শখ না তোমার আমার সাথে বিয়ে করার? তাহলে এখন পালাচ্ছ কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা তো স্বামী স্ত্রী। সো লেটস এনজয় বেবি। আরও হাত জোর করে কাকুতি মিনতি করছে আরিশের সামনে। অল্প দিনের পরিচয় আরিশের সাথে, আর 3 দিন পর ওর অভ্রের সঙ্গে বিয়ে। সেখানে আরিশকে বিয়ের কথা কখনোই ভাবেনি আরু। হঠাৎ আরু হাউ মাউ করে কেঁদে উঠল যখন দেখলো আরিশ নিজের শার্টের বোতামটা খুলছে। কিছুই বুঝতে পারছে না ও যে নিজেকে কিভাবে আরিশের হাত থেকে রক্ষা করবে। তবে শেষ রক্ষা করতে পারলো না, তার আগেই আরু জ্ঞান হারালো। আরু অজ্ঞান হতেই আরিশ একটা শয়তানি হাসি দিল, দিয়ে আরুষিকে গভীরভাবে কিস করলো। চারদিকে সকলের চেঁচামেচিতে আরুষির চোখ মেলে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ ও ওর নিজের বাড়িতে রয়েছে। চারিপাশে ওর বাড়ির সবাই ওকে ঘিরে রেখেছে। হঠাৎ নিজের পোশাকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, তার কারণ ও এই পোশাকে ছিলই না। আর ওর জ্ঞান ফিরতেই ওর বাবা এসে ওরে ঠাস করে একটা চড় মারলো। এই দিন দেখার জন্য তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, এখন আমি কি জানাবো অভ্রর বাড়ির লোককে এই যে আমার মেয়ে একটা দুশ্চরিত্রা? আরও এবার কেঁদে ফেললো, কারণ ওর বলার মতো কিচ্ছু নেই। নিজেই নিজের পক্ষে যে কোনো কথা বলবে সে সুযোগও পাচ্ছে না, কেউ ওকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তোকে যে আমি কেন জন্ম দিয়েছিলাম তার জন্য আমার এখন আফসোস হচ্ছে। জন্মের সময় কেন আমি তোকে মেরে ফেলিনি? সকালের প্রত্যেকটা কথা আর ওর বুকে গিয়ে তীরের মতো বিচ্ছে, কারণ আসল সত্যটা ওই জানে। হঠাৎ হঠাৎ এত কিছুর মাঝখানে আহান বলতে শুরু করলো, ছেলেটাকে যখন এতই ভালোবাসিস তাহলে চলে যেতিস ওর হাত ধরে, কেন ফিরে এলি, তাও আবার দুশ্চরিত্র হয়ে? কাঁদতে কাঁদতে আরুষি চোখ তুলে তাকালো, কারণ কি হয়েছে ও কিছুই বুঝতে পারছে না। ও যা ভাবছে আহান সম্পূর্ণ বিপরীত কথা শোনাচ্ছে ওকে। আমি ওনাকে কখনোই ভালোবাসিনি, আর আমি ওনাকে কেন ভালোবাসতে যাব যেখানে আমি জানি অভ্রর সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ, তার জন্যই তো, শারীরিক চাহিদা মেটানোর জন্যই ওর কাছে তুই গিয়েছিলি। পাড়া প্রতিবেশীরা অনেকেই কানাঘুষো করছেন। আমরা এবার সমাজে চলবো কি করে সেটা একবারও ভেবে দেখেছিস? ওই ছেলে বাড়ি এসে বলে গেল তুই নাকি বিগত 3 মাস ধরে ওর কাছে পড়ে আছিস, ওকে বিয়ের করার জন্য পাগল হয়েছিস। তুই ওকে বিয়ে করতে চাস, তাই সমস্ত কিছু করতে বলেছিলি ওকে। মা, বিশ্বাস করো, আমি তেমন কিছুই করিনি। উচ্চস্বরে কাঁদতে লাগলো সে, কিন্তু কিন্তু আজ ওর চোখের জলের সকলের কাছে অভিনয় মনে হচ্ছে, অভিনয়ের সমান। কেউ ওর কথা বিশ্বাস করছে না। হঠাৎ ওর মাথায় এলো অভ্রের কথা। ওর আর অভ্রের 3 দিন পর বিয়ে হবে। বিয়েটা পারিবারিকভাবে হলেও আরও বেশ ভালোই পছন্দ করে অভ্রকে। আর আরিশের সঙ্গে তার গত 4 মাস ধরে পরিচয়। আরও আরিশকে কখনো পাত্তা দেয়নি। আরুষি একটা ভাইয়ের চোখে দেখছে আরিশকে। মা, অভ্র। ওরা কেউ জানে না তোর এই কীর্তির কথা, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সব জেনেও যদি অভ্র তোকে মেনে নেয় তাহলে ভাববি তোর কপাল ভালো। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আরও হাউ মাউ করে কেঁদে উঠল, কারণ ও এতটাও মনের দিক থেকে শক্তিশালী নয় যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিছুক্ষণ আগের কথা, রাস্তায় আরিশ গম্ভীর কণ্ঠে আরুষিকে বলল। গাড়িতে উঠো। আরুষি অবাক হয়ে বলল, কেন ভাইয়া, আপনার গাড়িতে উঠতে যাব কেন? আর আমি হেঁটেই ঠিক আছি। যা বলছি তাই করো, না হলে রাস্তার লোকের সামনে যা করব সেটা ভালো হবে না। এবার তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। বাধ্য হয়ে আরু আরিশের গাড়িতে উঠলো, কিন্তু কি কারণে আরিশ তাকে গাড়িতে উঠতে বললো, আর আরিশই বা কোথায় তাকে নিয়ে যাচ্ছে সে সমস্ত কিছু জিজ্ঞেস করলে আরিশ চুপচাপ ছিল। তার পরিবর্তে একটা উত্তরও দেয়নি সে। তারপর তারপর সেখান থেকে গেল কাজী অফিসের সামনে। তা দেখে আরুষি আরও অবাক হলো। সেখান থেকে গাড়ি থেকে নামতেই আরুষিকে টেনে টেনে নিয়ে গেল কাজী অফিসে। ওর বাবাকে ওকে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে পেপারে সই করিয়ে নেয় এবং কবুল বলিয়ে নেয়।
তারপরে এত সব ঘটনা হলো, কিন্তু আরিশের এই সমস্ত কাজকর্মের কোনো কারণ আরও জানে না। সন্ধ্যাবেলায় চুপচাপ ছাদের এক কোণে আরুষি বসে আছে, আর বসে বসে অভ্রর সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবছে। হঠাৎ হঠাৎ ওর ফোন আসতে চমকে উঠলো। ফোনটা ধরতেই একটা আননোন নম্বর থেকে ফোন এসেছে, দেখতে পেলো সেটা। কলটা ধরার ইচ্ছে না থাকলেও একটা সময় গিয়ে ধরতেই হলো। হ্যালো, আরু পাখি, কি করছো জান? কে আপনি? আর আপনি আমাকে এই সমস্ত নামে ডাকছেন কেন? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? সকালে না তোমাকে আমি বিয়ে করলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় আরু পাখি? আরুষি যেন বুকের ভিতর ধক করে উঠল। বুঝতে পারলো যে আরিশ নতুন আর কি ঘটানোর জন্য আরিশকে ফোন করেছে, সেটাও বুঝতেই পারছে না। কি চাই আপনার? আপনি এই সমস্ত কেন করেছেন? আপনার সাথে তো আমার শত্রুতা নেই। আরিশ খুবই শান্তি কণ্ঠে বলল, তোমার সাথে আমার কি শত্রুতা আমি থাকতে পারে বলো তো? তুমি আমার বউ, আর বউয়ের সঙ্গে কখনো কারো শত্রুতা থাকে? সে যাই হোক, তোমার না দুদিন পর বিয়ে, আমাকে ইনভাইট করলে না তো? আমার বিয়ে আপনি কি করে জানলেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি আমাকে ইনভাইট করোনি। আমি কিন্তু খুব রেগে আছি। অপরদিকে আরুষের মুখে কোনো কথা নেই। আরিশের কথার পরিবর্তে ও কি উত্তর দেবে বা কি উত্তর দেয়া যায় সেটাও জানে না। সে বাদ দাও, তোমার কিছু জরুরি ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো পারলে নিয়ে যেও। কিসের ভিডিও? আর আমার সাথে আপনার কোন ভিডিও? হে বাবা, সকালবেলা আমি আর তুমি মিলে যে এত রোমান্স করলাম, সেগুলো ক্যামেরাবন্দি করতে হবে না? সব ভুলে গেলে নাকি? ওগুলোই আছে। বিয়ের আগে তোমার নতুন বরকে যদি দেখাতে চাও তো নিয়ে যেতে পারো, না হলে আমার কিন্তু আবার স্বভাবটা ভালো নয়, সকলকে দেখাবো। আরুষির গলা শুকিয়ে কাট, কারণ যা হয়েছে, আরিশে সবকিছুই ভিডিও করেছে। আর তা যদি অন্য কেউ দেখে ফেলে, অব্র কোনোদিনই আরুকে বিয়ে করবে না। আমি তাহলে এখন কি করব? কাল সকাল 10টায় ভার্সিটিতে নয়, সোজা আমার বাড়িতে আসবে। যদি না এসেছো তো জানতেই পারবে আমি তোমার সাথে কি কি করব। আশা করি তুমি আমাকে খুব ভালো করেই চেনো। বাই আরু পাখি। আরুষি আর পারছে না এত কিছু সহ্য করতে, হাও মাও করে কাঁদছে ও। কি থেকে কি হয়ে গেল সব, কিভাবে কি হয়ে গেল? সারা রাত ভয়ে ভয়ে কাটিয়েছে আরু, না জানি কোন নতুন বিপদের সম্মুখীন হতে হয় ওকে। আরিশের ভয়টা বড্ড গ্রাস করছে ওকে। আর তাছাড়া এই সমস্ত কথা যদি অভ্র জানতে পারে, তাহলে অভ্র কখনোই ওকে বিয়ে করবে না, সে যতই অভ্র ওকে ভালোবাসুক না কেন। হয়তো হয়তো এটা আরুর ভুল ধারণা। অভ্র ইজিপ্টে থাকে, সেখানে ও কোনো একটা কোম্পানিতে জব করে, আর বিয়ের পর আরুকেও সেখানে নিয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছে। এতে যদিও বা আরু বা ওর পরিবারের কোনো সমস্যাই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার আগের মুহূর্তে ওর কাছে অন্যদিন অনেকটা আনন্দের হয়, কিন্তু আজকে যেন তার সম্পূর্ণ অন্যরকম বলে মনে হচ্ছে ওর। একটা আতঙ্কের সঙ্গে সময়গুলো পার করছে ও। মনে হচ্ছে এই বুঝি তার বড় কোনো একটা ক্ষতি হয়ে গেল। ওর বাবা মাও চায় না যে আরু আর বাড়ি থেকে বের হোক। যা যা হয়েছে পাড়া প্রতিবেশীদের অনেকে তা নিয়ে কানা ঘষা করছে, তাই হাজারো কথা শোনার ভয়ে তারা এরকম একটা পরামর্শ দিয়েছিল আরুকে। কিন্তু আজকে আরিশের সঙ্গে দেখা করতে যেতে হবেই, যেভাবে হোক। না হলে কোনো একটা বড় বিপদ হতে পারে, সেটাও ভালো করে আন্দাজ করতে পারছে। রাস্তার ধারে দাঁড়িয়েছে রিক্সা নেওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশীরা আরুকে দেখে নানা কানাঘুষা করছে, অনেক ধরনের কানাঘুষা করছে। আরুও নিজেকে তার মধ্যে কিছুটা অপ্রস্তুত মনে করলেও তা প্রকাশ করছে না। না হলে তারা আরো চেপে বসবে ওর উপর। অনেকক্ষণ ধরে আরু দাঁড়িয়ে আছে আরিশের বাড়ির গেটের সামনে। কলিং বেলটা বাজানোর সাহস জুগিয়ে উঠতে পারছে না সে। ওর ভাবাবেগের কোনো পরিবর্তন হচ্ছেই না। হঠাৎ ওর ফোন আসতেই তাকিয়ে দেখলো আরিশের ফোন দেখেই চমকে উঠল আরু। আরু পাখি, বাইরে দাঁড়িয়ে কেন? শ্বশুর বাড়িতে ঢুকবে না নাকি আমাকে নিয়ে আসতে হবে? তুমি লজ্জা পাচ্ছ তাই? আমি আসছি। বলে এই কলিং বেল বাজাতেই একটা সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। আরু তাকে কিছু না জিজ্ঞেস করতেই তিনি আরুকে বললেন যে উপরে ডান দিকে ঘরটা আরিশের। সিঁড়ি দিয়ে উঠছে আর ক্রমাগত পা দুটো কাঁপছে তার, কারণ সারা বাড়িতে একটা মানুষও নেই, মানুষজনও নেই। সার্ভেন্টগুলো নিজেদের কাজে ব্যস্ত। ও যদি কোনো বিপদে পড়ে
তাহলে কেউ যে ওকে সাহায্য করার জন্য ছুটে আসবে না সেটাও ভালো করে বুঝতে পারছে। তা বুঝতে আর বাকি নেই তার। সার্ভেন্টের কথা মতো বড় রুমটার সামনে যেতেই দরজা খুলে আরিশ আরুর হাতটা ধরে টেনে ঘরের ভিতর ঢুকিয়ে নিয়ে গেল। তারপরে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে ওকে বিছানার উপর ফেলে দিল। আরিশ এখন আরুর ওপরে, ওর গরম নিঃশ্বাসগুলো ক্রমাগত আরুর মুখের উপরে এসে আশ্রে পড়ছে। চোখে রয়েছে হাজারো রাগের প্রকাশ, কিন্তু সেই রাগের কারণ আরুষির অজানা। অদ্ভুত অদ্ভুত এক নেশা রয়েছে আরিশের চোখে। আপনি প্লিজ আমার উপর থেকে সরে যান। আরু আর কিচ্ছু বলতে পারলো না, কারণ তার আগে আরিশ আরুর ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল। হাত দুটোকে বিছানার সঙ্গে চেপে রেখেছে আরিশ। আরুষি ছটফট করছে আরিশের হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পেরে উঠছে না সে। একটা পুরুষের সঙ্গে কি একটা মেয়ে কখনোই পেরে উঠতে পারে শক্তিতে? অসংখ্য অসংখ্য কামড়ে ভরিয়ে দিচ্ছে আরুষির ঠোঁট দুটোকে। আরুষি ব্যথায় কুকড়ে যাচ্ছে বারবার। তবুও আরিশের সেদিকে কোনো খেয়ালই নেই। এক পর্যায়ে আরুষির ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে দেখে আরিশ আরুকে ছেড়ে দিল। আরুষি উঠে বসতেই ওর মুখে হাত দিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। রক্তটা দেখেই আরু কেঁদে ফেললো। আরিশ আরুষির কাছে গিয়ে আরুষির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, আরু পাখি, খুব ব্যথা পেয়েছো তুমি? আরও কিচ্ছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। বলার ভাষাটুকুও যে নেই। আরিশ আর কি করতে পারে সেটা ওর ধারণায় চলে আসছে। এখন এখান থেকে যে কোনোভাবে ও বেরিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। এমনিতেও যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, নতুনভাবে কিছু হওয়ার আর বাকি নেই। আর ক্রমাগত কেঁদেই চলেছে, তা দেখে আরিশ চেঁচিয়ে বলল, কাঁদছো কেন তুমি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? আরিশ যেন আর নিজের মধ্যে নেই। আরও ভয়ে চমকে গেল, ওর কান্না যেন আরো বেড়ে গেল। তারপরেও কাঁদতে কাঁদতে বলল সে, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আর আমার সমস্ত ভিডিও আপনি ডিলিট করে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। আরুর কথা শুনে আরিশ হো হো করে হাসতে লাগলো। তারপর বলল, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এখানে আনিনি সুইটহার্ট। আজকে আবার বাসর না করে তোমাকে কি করে যেতে দেই বলো? বাসর। কথাটা শুনে আরুষি বিছানা থেকে নেমে দৌড়ে দরজার দিকে পালাতে গেলেই আরিশ আরুর হাতটা ধরে ফেললো। এখানে এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছা হলে। তাই কোনো পালানোর চেষ্টা না করে যা বলছি তাই শোনো। আশা করি তোমারই ভালো হবে। ঠিক 2 দিন পর তোমার আর অব্রের যেমন বিয়ে হওয়ার কথা ঠিক তেমনটাই হবে। শুধু বিয়ের দিন বিয়েটা অব্রের সাথে নয়, আমার সাথে হবে। আর আমার কথার বাইরে যদি একটা কিছু হয়েছে তো তোমার বাবা মাসের শেষে যে পেনশনটা পান সেটাও আর পাবে না। তোমার ভাইয়া তার হসপিটালে চাকরিটা হয়তো হারিয়ে ফেলবে। বাড়ি ঘর সব নিলামে উঠে যাবে। রাস্তায় গিয়ে নামবে তোমরা। আর তোমার অব্র, তার কথা না হয় আমি বাদই দিলাম। আরুষি এবার জোরে চেঁচিয়ে বলে উঠল, আমার সাথে আপনার এত কিসের শত্রুতা যে আপনি তার প্রতিশোধ নিচ্ছেন? তোমার সাথে আমার কিসের শত্রুতা? আর আমি তোমার শত্রু এই কথাটা তুমি আমাকে বলতে পারলে আরু পাখি? আমি না তোমাকে কত ভালোবাসি? একটু আগেই কত আদর করলাম, মনে নেই নাকি কম পড়ে গেছে? বলেই একটা হাসি দিতে লাগলো। আমি এসব কিছুই করতে পারবো না। যদি না করো তো আমি যা বললাম আমি আমার কাজটা করে দেখাবো, বাকিটুকু তোমার ব্যাপার। বলেই আরিশ আরুর ঠোঁটে ছোট্ট করে একটা কিস করে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতে ফ্লোরে বসে কাঁদতে লাগলো আরু। ওর জীবনে এত বড় একটা পরিবর্তন হবে এটাও কখনো ভাবেওনি, কখনোই না। একদিকে অভ্র, আরেকদিকে তার পরিবার। আরিশের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছে আরুষি। এখন রাস্তা দিয়ে হাঁটছে, কারণ কলেজ টাইম অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে। আর এখন যদি ও বাড়ি ফিরে যায় তাহলে হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে বাড়িতে, যা আরুষির একদমই চায় না। এখন কিভাবে সমস্যা থেকে সমাধান পাবে সেটাই ভাবছে সে। কোনো কিছু একটা ভেবেই ফোনটা বের করে অভ্রকে ধরালো। প্রথমবার রিং হতেই ফোনটা না ধরলেও দ্বিতীয়বার রিংয়ে ফোনটা ধরলো অভ্র। তারপর বেশ মিষ্টি কণ্ঠে অভ্র বলে উঠল, আমার বউটা হঠাৎ আমাকে মনে করেছে, তার কারণটা কি জানতে পারি? আপনি একটু আমার সাথে দেখা করতে পারবেন? একটা জরুরি দরকার আছে। নিশ্চয়ই আসতে পারবো। এই কয়েকদিনেই তো আমি ফ্রি আছি।
তাছাড়া বিয়ের 2 দিন পরেই তো আমার ইজিপ্টে চলে যাচ্ছি, তাই একসাথে কোনো সময় কাটাতে সমস্যা কোথায়? তুমি বলো কোথায় আসতে হবে, আমি আসছি। নিউ মার্কেটের দিকে যেতেই লেকের পাশে যে পার্কটা রয়েছে ওখানে আসুন। আমার কিছু কথা আছে আপনার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। অনেকক্ষণ ধরে দুজন পাশাপাশি বসে আছে, অভ্র আর আরু। আরু কথাটা যেন কোনোভাবেই বলে উঠতে পারছে না, একটা দ্বিধা ওর মধ্যে কাজ করছে। কিন্তু কিন্তু কথাটা অভ্রকে না জানালেও নয়। অভ্র এবার এক হাত দিয়ে আরুর কোমরটাকে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসতে গেলেই আরুষি অভ্রের হাত ছাড়িয়ে একটু দূরে সরে বসলো। কি হলো, সরে গেলে যে? আরুষি অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। আসলে অভ্রর ছোঁয়ার ব্যাপারটা আরুষি ঠিক ভালো লাগলো না, তাই তাই অপ্রস্তুত হয়ে কিছুটা সরে গেল দূরে। অভ্র বিরক্তি হয়ে বলল। বলো। আরু বলতে শুরু করলো, দেখুন, আমার সাথে আপনার বিয়ে হওয়ার আগে আমার সম্বন্ধে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমার বিয়ে হয়ে গেছে, আর তার সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। যদিও বা আমার অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে ঘটনাটা, এতে আমার কোনো হাত ছিল না। জোর করেই সমস্ত কিছু আমাকে দিয়ে করানো হয়েছে। এখন আমার সঙ্গে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই আমি ভাবলাম আপনাকে কথাটা জানানো উচিত, না হলে আপনাকে সারা জীবনের জন্য ঠকানো হবে। তাই জন্য আমি আপনাকে বললাম। এবার আপনি ভেবে দেখুন, আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। ওটাই তো তোমার ভবিষ্যৎ। আপনি কি কিছু বললেন আমাকে? কই না তো, আমি তো বলেছিলাম যে কার এত সাহস যে তোমাকে বাজেভাবে স্পর্শ করে, তার নামটা বলো, আমি তাকে ছাড়বো না। আপনার কিছু করার দরকার নেই, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। অভ্র আরুর কাছে সরে এসে আরুর হাতে হাত রেখে বলল, একটা ছোট্ট ঘটনায় তোমার আর আমার সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না। আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন এই সমস্ত কোনো দুর্ঘটনাই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আরুর চোখে কৃতজ্ঞতা ছাপা অভ্রের প্রতি। চোখের কোণে জল জমে গেছে, কেবল গড়িয়ে পড়ার অপেক্ষায়। সবকিছু যেন অভ্রজি তাকে বিয়ে করছে, এর থেকে বড় কিছু হতে পারে না আর। আমি নারীকে সম্মান দিতে জানি, তাই তোমার এই অসম্মান মুছে দেওয়ার কর্তব্য আমার। তাই তুমি চিন্তা করো না, সঠিক সময়ে আমাদের বিয়ে হবে ভালোভাবেই। বাইরের কোনো লোক কোনো কিছু ঝামেলা করতে পারবে না। আর আমি তোমাকে ইজিপ্টে নিয়ে গেলে তো তোমাকে আর কোনো চিন্তা করতেই হবে না। বলেই একটা বাঁকা হাসি দিল। এই মুহূর্তে হয়তো এর অর্থ আরুর বোঝার ক্ষমতার বাইরে। রাত 11:30, অর্থাৎ 11:30। ড্রয়িং রুমে আরিশের বাবা আর মা দুজনেই বসে আছে, অপেক্ষা করছে আরিশের বাড়ি ফেরার, কারণ এটা তার নিত্যদিনের কাজ। আরিশ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এই সময়ে বাড়ি ফেরে, তবে ওনারা ঠিক করলেন যে আজ এর একটা ব্যবস্থা করেই ছাড়বেন। সারা জীবন তো আর এভাবে চলতে পারে না, একটা মানুষ কখনোই অগোছালোভাবে চলতে পারে না। এখন যদি তারা হাল না ধরেন তাহলে ভবিষ্যতে আরিশকে পাল্টানো খুব মুশকিল হয়ে পড়বে। গাড়ির চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বাড়িতে ঢুকতেই আরিশ দেখতে পেল ড্রয়িং রুমে ওর বাবা মা বসে আছে। ওনাদেরকে দেখে গুড নাইট বলেই সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, তখনই আরুষের বাবা বলে উঠল, এইভাবে আর কতদিন? তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারো না? আর এই সমস্ত বাজে সঙ্গ ত্যাগ করো, না হলে তোমার ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুই জানিসই তো আমার ব্লাড প্রেশারটা হাই থাকে। সব সময় তোকে নিয়ে চিন্তা করতে করতে আমার না কোনোদিন কি হয়ে যায়, সেদিন দেখবি। চোখের জলটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বলল। আর ঈশ্বর মায়ের কাছে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত চিন্তা করো কেন আমাকে নিয়ে? আমি তো ঠিক আছি, তাই না? না, তুমি ঠিক নেই। আমার বয়স হচ্ছে, তোমার মা অসুস্থ, ব্যবসার কাজটা তো তুমি সামলাতে পারো, তাই না? পড়াশোনা ভালো বলে যে ছোটোখাটো একটা জব তুমি করবে, সে আশায় তো আর আমরা থাকতে পারবো না। আমার নিজের ব্যবসাটার হাল তোমাকেই ধরতে হবে, না হলে তো আমার আর কোনো ছেলে নেই যে এই দায়িত্বটা আমি তার উপর দিব। সানা পারলে ওকেই দিতাম। এগুলো যদি এখন তুমি না বোঝো তাহলে কবে বুঝবে? বিয়ে করে বউকে খাওয়াবে কি? আরিশ কোমরে হাত রেখে একটা দীর্ঘশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আমি কালকে থেকে অফিস যাব। এবার হ্যাপি তো? এখন আমার খুব খিদে পেয়েছে, আমার রুমে খাবারটা পাঠিয়ে দাও।
একসাথে ডিনার করব। বস, এখনই সবাইকে খাবার দিচ্ছি। আরিশ ওর বাবা মা আর ওর বোন সানাকে খুব ভালোবাসে, তাই ওনাদের কথা ফেলতে পারেন না কখনো। তাই ও বসে গেল ওদের সঙ্গে ডিনার করার জন্য। কোনো রকম কোনো খাওয়ার ইচ্ছে না থাকলেও অল্প একটু খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে আরু। চোখটা যেই বন্ধ করতে যাবে তখনই মোবাইলের মেসেজের শব্দে মেসেজ চোখ করতেই দেখলো আরিশের মেসেজ। ও ভাবলো যে আরিশ নিশ্চয়ই কোনো না কোনো থ্রেড দিবে ওকে, তাই মেসেজটা চেক না করে ঘুমিয়ে পড়লো। মেসেজটা চেক করলে না আরু পাখি? অনেক বড় ভুল করলে। রেডি থেকো। সকালবেলা আরু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণ আজকে ওদের বিয়ের শপিংয়ে যাবে। আরু আরিশের কথা পরে ভুলেই গেছে, সম্পূর্ণ মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি আর সব চেষ্টা সফল হয়? কখনোই কি হয়? আদৌ হয়? তেমনি আরুর ক্ষেত্রে হচ্ছে। রেডি হয়ে নিচে নামতে দেখলো অভ্র ড্রয়িং রুমে বসে আছে। শপিং করার জন্য অভ্র আর আরু একাই যাবে, বড়রা তাদের সঙ্গে কেউ যাচ্ছে না। অভ্র গাড়ি চালাচ্ছে আর আরুর সাথে নানান ধরনের কথা বলছে। আরু মাথা নাড়লেও তা মন থেকে না। তার কারণ আরিশের বলা প্রত্যেকটা কথা তার কাছে যেন আতঙ্কের মতো মনে হচ্ছে। এতটা আতঙ্ক একটা মানুষের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। শপিং মলে ওরা গেছে। প্রথমে আরুর জন্য বিয়ের লেহেঙ্গাটা কিনলো রেড কালারের। এই কালারটা একদমই পছন্দ করে না আরু, তবুও অভ্রের পছন্দ বলে তাই আর না করতে পারেনি। তারপর অভ্র নিজের জন্য পাঞ্জাবি আর ব্লেজার কিনলো। আরও একটা জামার ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে যেতে গেলেই অভ্রর পেছন গেল। সেটা অবশ্য আরুর অজানা। জামাটা গায়ে দিয়ে যখন আরু দেখছিল তখনই হঠাৎ ট্রায়াল রুমের দরজায় নক পড়ারে আর অভ্রের গলার আওয়াজ পাওয়ায় আরও একটু বেশ অবাকই হলো। একটু না, অনেক বেশি অবাক হলো, কারণ এখানে অভ্রের আসা একবারই উচিত হয়নি। তারপর ভাবলো হয়তো দেখতে চেয়েছে যে পোশাকটায় আরুকে কেমন লাগে, তাই এসেছে হয়তো। এই ভেবে আরু দরজা খুলতেই তার হাতটা টেনে ওকে বাইরে বার করে এনে কোমর জড়িয়ে ধরে ঠোঁটের দিকে এগোতে লাগলো অভ্র। আশেপাশে কোনো লোক ছিল না, তাই কেউ দেখতে পায়নি, আর সে সুযোগে নিতে চেয়েছে অভ্র। আরু নিজেই এত অবাক হয়েছে যে সমস্ত কিছু তার ভাবনার আগেই হচ্ছে। হঠাৎই অভ্র যখন ওর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করবে তখনই অভ্রের পেছন দিয়ে আরিশের মতো একজনকে দেখতেই আরু ভয় পেয়ে গেল। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ও যাকে দেখেছে সে মুখে একটা ডেভিল মার্কে হাসি নিয়ে আরুর দিকে তাকিয়ে হাসছে। আর সেই হাসি দেখে ভয়ের সঙ্গে সঙ্গে আরু ধাক্কা মারলো অভ্রকে। তারপরে সামনের দিকে তাকাতে দেখলো মানুষটা নেই। অভ্র রেগে গিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? এভাবে ধাক্কা মারলে কেন? আর আমাকে কি তোমার ক্যারেক্টার লেস মনে হয়? আরু আমতা করে বলল, দেখুন, বিয়ের আগে এসব কিছু ঠিক না। আর তাছাড়া আমি এসব পছন্দ করি না। আর পাবলিক প্লেসে আপনার এরকম করাটা মোটেও উচিত হয়নি। আর ধাক্কাটা আমি মারতে চাইনি, আপনি নিজের মধ্যে ছিলেন না, তাই আমি বাধ্য হয়েছি। অভ্র মনে মনে বলল, কাম ডাউন অভ্র, বেশি হাইপার হওয়া উচিত হবে না। কাম ডাউন। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তারপর ও নরম কথায় বলল, আই এম রিয়েলি সরি আরুষি, আমি ওরকমটা করতে চাইনি। রিয়েলি সরি ফর দ্যাট। আসলে আমি তোমাকে দেখে নিজের মধ্যে ছিলাম না, তাই এরকম হয়ে গেছে। আর তাছাড়া বিয়ে হয়ে গেলে তো তুমি আমারই। ইটস ওকে। বলেই আবারও ট্রায়াল রুমের ভিতরে চলে গেল। ট্রায়াল রুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আরু। একটু আগে ও আরিশের মতো একজনকে দেখলো। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে কি এখন সব জায়গাতেই ও আরিশকে দেখছে? মনের ভয়গুলো যেন আরো বেশি গভীর হচ্ছে। আজকে আরিশের অফিসের প্রথম দিন। কলেজে খুব একটা অ্যাটেন্ড করে না ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া, আর কলেজ টপার হওয়ার কারণে টিচাররাও খুব একটা বেশি মাথা ঘামিয়ে দেখেন না এই ব্যাপারটা নিয়ে। বাবা মায়ের কথা রাখতেই ওর আজকে অফিসে জয়েন করা, না হলে কোনো কিছু নিয়ে পড়ার জন্য ফরেন কান্ট্রিতে চলে যেতে চেয়েছিল আরিশ। আটকা পড়ে গেল একটা কারণে, আর যা হলো আরু বাকি। টেবিলের উপরে থাকা গ্লোবটাকে বারবার ঘোরাচ্ছে আরিশ আর মনে মনে হাসছে। এই মুহূর্তে ওকে দেখলে কেউই ওকে পাগল বলবে সেটার গ্যারান্টি নেই। হঠাৎ দরজায় নক পড়তেই, কাম ইন। আজকে আমি অফিসে যাইনি, তাই তোর সঙ্গে ভাবলাম কিছুটা সময় কাটাবো, তাই তোর বাড়িতে গেলাম। আন্টি বললেন যে তুই নাকি অফিসে আসছিস। কথাটা শুনে বিশ্বাস হলো না, তাই চোখটাকে সার্থক করার জন্য এখানে আসা। তোর কেমন লাগছে নতুন অফিস, নতুন সব কাজ? আরিশ মুস্কি হেসে বলল, এই তো বেশ ভালোই লাগছে। তোর খবর বল। আমি যে কালকে তোকে আসতে বলেছিলাম, আসিসনি কেন?
কি আর বলি রে তোকে, তোর বোনকে মানাতে গিয়ে সময় পার হয়ে গেছে। আচ্ছা, তোর বোনটা এমন কেন রে? আমি কোন দিক থেকে খারাপ যে আমাকে পছন্দ করে না? তোর গোটা বদনটাকেই ও পছন্দ করে না। মজা করিস না দোস্ত, আমি কিন্তু সিরিয়াস। তোর বোনকে একটু বল না, তোর বোন তো তোর সব কথা শোনে। এ প্যার কা মামলা হ্যাঁ বস, তাই আমার থেকে কিছু এক্সপেক্ট করো না। ভালোবাসা হলো অদ্ভুত এক অনুভূতি যা সকলের প্রতি আসে না। ওরও হয়তো আপনার প্রতি আসেনি। আরাব বুকে হাত রেখে বলল, দোস্ত মজা করিস না তো, নয়তো ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করে ফেলবো। কিন্তু এত কবি কবি ভাব নিয়েছিস কেন? হুমায়ুন আহমেদ হয়ে যাবে নাকি? হুমায়ুন আহমেদ না হতে পারি, তবে আমার আরু পাখির পারফেক্ট জীবনসঙ্গী হতে পারবো। ডেভিল মার্কা হাসি দিয়ে বলল কথাটা। দোস্ত, মেয়েটার পিছনে এখনো তুই পড়ে আছিস? ছেড়ে দে না মেয়েটাকে। আর কি বা আছে ওই মেয়েটার মধ্যে এমন? তুই বুঝবি না। পরশুদিন আমার বিয়ে, আর কালকে হলুদ। ইনভাইট রইল, চলে আসিস। বলে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। আরিশের পেছন পেছন আরাবও বেরিয়ে গেল। কিছুই তো বুঝলাম না, বুঝিয়ে বল। ও তুই বুঝবি না। আরিশের দরজা নক করতেই আরিশ সানাকে ঘরের ভিতরে আসতে বলল। ভাইয়া, কালকে আমাকে একটু শপিং এ নিয়ে যাবি? আরিশ ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, কেন, কালকে আবার তোর কি আছে? বিয়ে টিয়ে করছিস নাকি? ভাইয়া, সবসময় কেন মজা করিস বলতো? আমার কেন বিয়ে হতে যাবে? বিয়ে তো আরু মানে আরশির। পরশুদিন বিয়ে, আর কালকে গায়ে হলুদ। হলুদে অ্যাটেন্ড করার জন্য কিছু তো নতুন পরে যেতেই হবে। পুরনো ড্রেস পরে তো আর যাওয়া যায় না, তাই না? তা তোর ফ্রেন্ড বাড়ি এসে তো ইনভাইট করে গেল না? আরশির অন্য কি কি কাজ ছিল, তাই আসতে পারেনি। তাই কলেজে কার্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা। একটা হাসি দিল। তার কারণ আরুষি তার বাড়িতে না আসার কারণটা আরিশ বেশ ভালোভাবেই জানে। আচ্ছা, যাব, রেডি হয়ে থাকিস। অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে আরুষি। ঘুমাতে রাত হয়েছিল। সারাদিন এত ধকল যাওয়ার পরে বাড়ি এসে অনেক কাজ সারতে হয়েছে ওকে। ঘুমের মধ্যে হঠাৎ আরুষি অনুভব করলো ওর নিঃশ্বাসগুলো আটকে আটকে আসছে বারবার, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাই নিজেকে বাঁচানোর জন্য যখন ওর চোখ খুললো তখন দেখলো আরিশ ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তাই ওর নিঃশ্বাস আটকে আসছে বারবার। আসলেই স্বাভাবিক। এই অবস্থায় আরিশকে দেখে আরু চমকে গেল। কোনো রকমে আরিশকে ছাড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য যখন ধাক্কা মেরে উঠে বসলো তখন দেখলো আরিশ মেঝেতে পড়ে গিয়ে হাসছে পাগলের মতো। পাশে থাকা ওনাটা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো আরু। আপনি এখানে কি করতে এসেছেন? এটা আবার কি ধরনের প্রশ্ন আরু পাখি? আমার শ্বশুর বাড়ি, আমার বউয়ের ঘর, আমি আসতেই পারি, তাই না? দেখুন, আপনি পুরো পাগল হয়ে গেছেন। আপনি চলে যান। আপনাকে আমি এখানে এক মুহূর্তও দেখতে চাই না। আমি রোম্যান্স না করে তো যাবই না আজকে। আর তুমি তো ঘুম থেকে উঠছিলে না দেখেই তো আমি অমন করলাম। আপনি এখনই বেরিয়ে যান, না হলে আমি চেঁচাবো। ওকে, চেঁচাও। বলেই হাসতে লাগলো। আরু যে দরজার দিকে পালাবে তখনই আরিশ আরুর হাতটা খপ করে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো তাকে। আরিশ আরুকে দেয়ালের সাথে চেপে ধরল। ঘরে এসি চলা সত্ত্বেও আরু দরদর করে ঘামছে। গলা যেন ক্রমশ শুকিয়ে আসছে তার। এত রাতে নিজের বাড়িতে থেকেও আরিশের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না আরু। আমি চলে গেলে কি তোমার প্রেমিক অব্রকে ডাকবে নাকি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি এসব কি যাতা বলছেন নির্লজ্জের মতো? একের পর এক ভুল অভিযোগ করছেন আমার উপর। ও রিয়েলি? তাহলে শপিং মলেও যখন ওরকম নোংরামো করতে যাচ্ছিল তুমি তখন প্রোটেস্ট করলে না কেন? আমি যদি ওখানে না থাকতাম তাহলে তো বেশ ভালোই হতো, তাই না? আরিশের চোখ দুটো লাল হয়ে রয়েছে আর আরো ভয়ে গুটিসুটি হয়ে গেছে। সত্যি তো আরিশকে ও না দেখলে অভ্রকে ধাক্কা মারার সাহস পেত না। তখন কি হতো? তার মানে ওটা আপনি ছিলেন? কেন, আমি না থাকলে খুশি হতে বুঝি? আরুষির গাল দুটো চেপে ধরে বলল আরুষ। দ্বিতীয়বার যদি ওকে তোমাকে স্পর্শ করতে দেখেছি তো প্রথমে ওকে নয়, আগে তোমাকে শেষ করব। আরিশ ওর মুখ চেপে ধরায়। আরুষি কোনো কথাই বলতে পারছে না। আরিশ আরুষকে ছেড়ে দিয়ে দেয়। আরো বড় বড় শ্বাস নিচ্ছে। আরুষি মুখের যে অংশে আরিশ চেপে ধরেছে সেই জায়গায় আঙুলের ছাপ বসে গেছে। লাল হয়ে রক্ত বড় ধারণ করেছে জায়গাটা। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন, আর আমাকে একটু সুখী শান্তিতে থাকতে দিন। আরুষির কথা শুনে আরিশ হো হো করে হেসে উঠল। দেন বলল, শান্তি, তাই না? যদি আমি তোমাকে না পাই তাহলে শান্তি কেন? শান্তির বাপ মাও
তোমার পাশে আসবে না, এটা মনে রেখো। আরও চুপ করে আছে আরিশের কাছ থেকে পজিটিভ কিছু শোনার আশায়, কিন্তু তার হচ্ছেই কই। বিভিন্ন সময় আরিশ বিভিন্ন রকম ব্যবহার করছে, তাই আসলে আরিশ কি চাইছে তা বোঝা মুশকিল একদম। সরি আরু পাখি, এত রাতে তোমার ঘুমে ডিস্টার্ব করার জন্য, কিন্তু কি আর করব বলো। তোমার ওই প্রেমিক তোমাকে স্পর্শ করছিল, আর আমি কি করে তা সহ্য করি বলো। তাই তোমাকে দেখতে চলে এলাম, আর একটু সাবধান করে দিলাম। আর তাছাড়া কালকে তো আমাদের গায়ে হলুদ, তাই রেডি থেকো আরু পাখি। আমাদের গায়ে হলুদ মানে? আমাদের মানে বুঝলে না? আমাদের মানে আমার আর তোমার বিয়েটা তো অনেক আগে থেকেই হয়ে আছে, আর কালকে হলুদ হবে। দেখুন, আপনি এই সমস্ত পাগলামি বন্ধ করুন। চিন্তা করো না, আগে বিয়েটা করি, তারপর সব পাগলামি বন্ধ করে দেব। শুধু তুমি দেখতে থাকো কি কি করি। আর হ্যাঁ, বলে রাখি, কালকে হলুদের জন্য আমি তোমাকে যেই শাড়িটা পাঠাবো সেই শাড়িটাই তুমি পরবে। যদি অন্য শাড়ি পরতে দেখেছি তো আমি আবার নতুন করে পরিয়ে দেব। আরু পাখি, চিন্তা করো না, আমি কিন্তু বেশ ভালো শাড়ি পরাতে পারি। চোখ মেরে বলল কথাটা। আচ্ছা বউ, এখন আসি, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। আমার সাথে বিয়ের পর এমনিতেও ঘুমাতে পারবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। বলেই আরিশ ব্যালকনি দিকে এগিয়ে যেতেই আরো অবাক হয়ে গেল। আরো আর না বলে থাকতে পারল না। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? কেন, যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে যাচ্ছি। আপনি, তার মানে? হ্যাঁ, ঠিকই ভেবেছ, পাইপ দিয়ে উঠেছি। আরে ভালোবাসায় সমস্ত কিছু জায়েজ। আরুষির দিকে চোখ মেরে বলল। আরিশ ব্যালকনির দিকে গিয়ে আবার ফিরে এসে আরুষির কাছে এসে হালকা করে একটা কিস করে চলে যেতেই আরুষি যেন হাফ ছেড়ে বাঁচল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আরিশ আবারও এসে ডিপলি কিস করে চলে গেল। যাওয়ার আগে জোরে একটা কামড়ও দিয়েছে। কালকের জন্য রেডি থেকো বউ। আরিশ চলে যেতে আরো বিছানায় বসে কাঁদতে লাগলো। আমার সঙ্গে ওনার কোন জন্মশত্রুতা যে উনি আমার সাথে এরকম করছেন? আর আমি ওনার কি ক্ষতি করেছি? তখনই ওর ফোনে ফোন আসতে আরিশের কলটা না চাইতেও ধরলো আরুষি। তোমার কি দোষ সেটা পরে জানতে পারবে আরু পাখি, এখন একদম কাঁদবে না। আর একবার যদি দেখেছি তুমি কেঁদেছো তাহলে আবার কিন্তু আমি তোমার কাছে চলে যাব। আপনি জানলেন কি করে আমি কাঁদছি? সেটা যখন তুমি জানো না তো এখন আর জানার চেষ্টাও করো না। আরুষি রুমের চারিপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে দেখতে লাগলো যে সিসিটিভি জাতীয় কিছু আছে কিনা, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না সে। ভুলেও কিছু বোঝার চেষ্টা করো না, যেটুকু জানো সেইটুকুতেই খুশি থাকো। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, 1 মিনিটের মধ্যে তোমাকে যেন আর জেগে থাকতে না দেখি। আরুষি ভয়ে ভয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সেদিন সারা রাত আরুষি ঘুমোতে পারেনি। কোনো একটা অজানা ভয় কাজ করছিল ওর। তাহলে কি যা যা বলেছে সত্যি কি তাই করে দেখাবে ও? তাই করে দেখাবে? আরুষি মনমরা হয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ আগে আহানের ফোন এসেছিল। সরি রারু, আজকে আমি থাকতে পারছি না তোর হলুদে। কেন ভাইয়া, তোর আবার কি হলো? আর বলিস না, আসলে একটা ইমার্জেন্সি অপারেশন আছে। দেরি হলেও তুই আসতে পারবি না? আমি চেষ্টা করব, তাও হয়তো হবে না। আচ্ছা, বাবা তোকে আর কিছু বলেছে? না, আর কিছু বলেনি। তবে আমি বাড়ি থেকে চলে গেলে উনি খুশি হবেন, তা আমি জানি। মন খারাপ করিস না, তোর ভাইয়া তোর পাশে সব সময় থাকবে। আরও এবার কেঁদেই ফেললো আহারের কথা শুনে। একদম কাঁদবি না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচ্ছা। মনমরা হয়ে বসে আছে ছাদে। বাড়িতে মেহমানরা সবাই আসতে শুরু করেছে। এত লোকের ভিড়ে আরুর যেন দম বন্ধ হয়ে আসছে। সকাল গড়িয়ে দুপুর হলো, তাও অভ্র থেকে কোনো ফোন আসেনি এখনো। আরও অনেক ভেবেছিল যে অভ্রকে কালকে রাতের সব কথা জানাবে, কিন্তু সে সুযোগ এখনো হয়নি। মাঝে মাঝে সকলের মাঝে নিজেকে তুচ্ছ বলে মনে করে আরও নিজেকে। বাবাও তাকে আর আগের মতো ভালোবাসে না, সবসময় কথা শোনাতে থাকেন। বিগত কয়েক বছরের এই ঘটনাগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত আরু। কারণটা ওর খুব জানতে ইচ্ছে করে যে উনি আরুর সাথে কেন এরম ব্যবহার করেন। আহান ওকে খুবই ভালোবাসে, কখনো দুঃখ পেতে দেয়নি। এসব কিছু ভাবতে ভাবতে সানার ফোন আসতে মুখে একটু হাসি ফুটিয়ে ফোনটা ধরলো। আরু কিছু বলার আগে সানা বলতে লাগলো, তোর রিং এর সাইজ কত? কেন বলতো? আরে বল না। 7.5 সেন্টিমিটার। বাট তুই এসব আমাকে কেন জিজ্ঞেস করছিস?
আরে বলিস না, আজকে জানতে পারলাম যে ভাইয়ার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তো তার জন্য রিং কিনবে, আর আজকেই নাকি তাকে দিতে হবে, তাই জন্য। আর তার আঙুলের মাপ জানে না, আর সে অনেকটা তোর মতো, তাই তোর কাছ থেকেই জানতে চাইছি, আর মাপটা নিতে বল। সানার কথা শুনে আরু চমকে গেল। তার কারণ আরিশকে কি বুঝিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? ও আচ্ছা রাখছি, পরে কথা হবে, আসছি জানু। তাড়াতাড়ি আসিস, আর তিথিকেও তাড়াতাড়ি আসতে বলিস। ওকে বাবু। কি বললো তোর ফ্রেন্ড? তুই যা আন্দাজটা করেছিলি সেটাই ঠিক। ঠিক তো হবেই। ভাইয়া তুই কি করে জানলি ওর আঙুলের মাপটাই সঠিক হবে? সে তুই বুঝবি না। আরিশ আর সানা বাড়ি পৌঁছে যেতে সানা যখন ওর নিজের রুমের দিকে যাচ্ছিল, তখন আরিশ সানাকে ডাকলো। ভাইয়া কিছু বলবি? আজকে তোর ফ্রেন্ডের গায়ে হলুদ, তুই তো একটু পরেই যাবি, তাই এই প্যাকেটটা তোর ফ্রেন্ডকে দিয়ে দিস। কিন্তু ভাইয়া তুই এটা কখন কিনলি, আর আমাকে তো বলিসনি? আরে রিং কিনতে গিয়ে মনে পড়ে গেল যে তুই আজকে গায়ে হলুদে যাচ্ছিস, তাই খালি হাতে যাওয়া যায় না, সেই কারণে এই শাড়িটা নিলাম, আর আমার বেশ পছন্দ হলো শাড়িটা। ওকে ভাইয়া, আর ভাবির জন্য? চোখ মেরে বললো কথাটা। তোর ভাবি অনেক স্পেশাল, তাই স্পেশাল কিছুই করব। ভাবির সাথে আলাপ করাবি কবে? পরশুদিন যখন বাড়িতে নিয়ে আসবো তখনই দেখতে পাবি। কিন্তু পরশু তো আরুর বিয়ে, তাহলে আমি তো বাড়ি থাকবো না। সারপ্রাইজ। ওকে, ওয়েটিং ফর ইউর সারপ্রাইজ। রহিম চাচাকে বলিস তোকে ঠিক পৌঁছে দেবে টাইমে। না চিন্তা করিস না, আম্মু মা সকলেই যাবে, তোকেও ইনভাইট করেছিল, কিন্তু আমি তোকে যাওয়ার জন্য বলিনি, তার কারণ এমনিতেই তোকে বললে তুই যেতিস না, বেকার বলে আমার মুখ নষ্ট। এই বলেই সানা শাড়ির প্যাকেটটা হাতে ধরে ঘরের মধ্যে চলে গেল। নিজের বিয়েতে আমার বউ নিজেই আমাকে ইনভাইট করেছে, আর তা আমি কি করে না যেয়ে থাকতে পারি? বিয়েটা প্রথমে কেমন জানি খাপছাড়া লাগছিল, তবে এখন বাবা আর মা যে আজকে যাচ্ছে বিয়েতে, তাই বিয়েটা ফাইনালি ফুলফিল। ডেভিল মার্কা হাসি দিয়ে বলল। আরো অনেকবার আহানকে কল করার চেষ্টা করছে, বারবার কল নট রিচেবল বলছে। এমনিতেই সকাল থেকে মন খারাপ, তার উপরে আহান আসবে না বলেছে। এই ঘটনাটা আরুকে আরো বেশি কষ্ট দিচ্ছে। আরুষি বারবার আহানকে কল করার চেষ্টা করছে। তখনই দৌড়ে এসে সানা আরুষির গলা জড়িয়ে ধরল। আচমকা এমন তো হওয়ার কারণে আরু বেশ চমকে গেল। জানু সারপ্রাইজ। একটা থাপ্পড় দিব, এটা কোনো আসার সময়? আর এরকম করে কেউ ভয় দেখায়? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিসের সারপ্রাইজ এটা? তোকে আমি আরো আগে আসতে বলেছিলাম, আর তুই এখন আসছিস? বরং উল্টো আমার দুঃখটা বাড়িয়ে দিলি। সরি জানু, আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার, কিন্তু তুই তো জানিস আম্মু তোকে কত ভালোবাসে, তাই তোর জন্য এটা সেটা বানিয়ে আনতে গিয়ে দেরি হয়ে গেছে। আর তাছাড়া বাপিও অফিসে ছিল, তার জন্য। যদিও বা ভাইয়া অফিসে থাকলেও কাজের প্রেশারটা একটু কমেছেও, তাও সবটা তো ওর ওপর ছেড়ে দেওয়া যায় না, তাই না? আরিশ অফিসে জয়েন করেছে শুনে আরু খুব অবাক হলো। আরু আমতা করে বলল, তোর ভাইয়া অফিস জয়েন করেছে? হ্যাঁ রে, আমিও বিশ্বাস করতে পারছি না, কত নতুন নতুন পরিবর্তন হচ্ছে ভাইয়ার মধ্যে। প্রথমত ভাইয়া অফিসে যাচ্ছে, আর দ্বিতীয়ত ভাইয়ার একটা গার্লফ্রেন্ড রয়েছে, যা এতদিন বাদে আজকে আমি জানতে পারলাম। আর তৃতীয়ত ভাইয়া নাকি কালকে কিছু একটা করবে, সেটা নাকি ধামাকা টাইপের। আমি কিছু জিজ্ঞেস করতেই আমাকে বলল সে নাকি সারপ্রাইজ দেবে। সানার কথা আরুষি যতই শুনছে ততই যেন বারবার ওর বুকটা মোচড় দিয়ে উঠছে। কারণ আরিশ যে সত্যি বড় কিছু একটা ঘটাবে সেটা আরু বেশ ভালোই বুঝতে পারছে। আর ওর ভাবনা ভাঙিয়ে সানা বলতে লাগলো, দেখেছিস তো, কথায় কথায় ভাইয়ার দেখ গিফটটাই তোকে দিতে ভুলে গেছি। ভাইয়া অনেকবার বলেছে যেন মনে করে ওটা তোকে দিয়ে দিই। কিসের গিফট? ভাইয়া তোর গায়ে হলুদের জন্য একটা শাড়ি পাঠিয়েছে, অন্যদিন পরে নিস। আচ্ছা এবার এটা ধর। আরুর হাতে সানা যখন শাড়িটা দিল, আরুষির হাত তখন অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শাড়িটা নেওয়ার সাহস পাচ্ছে না ও, কারণ শাড়িটা নিলে যে ওকে শাড়িটা পরতে হবে সেটাও ভালোই জানে। এটা আরিশের অর্ডার, আর শাড়িটা না পরলে আরিশ নিজে পরিয়ে দেবে। আর অভ্রের বাড়ির দেয়া শাড়ি খুলে যদি অন্য শাড়ি পরতে হয় তো সেটা নিয়ে হাজার কথা উঠবে। তবে যা খুশি হয়ে যাক, আরু শাড়িটা কোনোভাবেই পরবে না।
তুই একটু ওয়েট কর, আমি আম্মুকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি আসবি। ওকে। আরও শাড়িটা নিয়ে বসে বসে ভাবছে যে কি করা যায় এখন। তখনই তখনই ওর মাথায় এলো একটা প্ল্যান। কোনো রকম আর দেরি না করে টেবিলের উপরে থাকা কাঁচিটা নিয়ে শাড়িটা ঠিক মাঝখানে একটা অংশে কাটলো, যাতে শাড়িটা পরলে শরীরের বিভিন্ন অংশ দৃশ্যমান হয়। ওর যা ভাবা তাই কাজ। তাড়াতাড়ি শাড়িটা কাটলো কাঁচি দিয়ে, অল্পই কাটলো, না হলে আরিশ সন্দেহ করবে ওকে। কাটা শাড়ি আরিশ নিশ্চয়ই আরুকে পরতে বলবে না। তখনই তখনই আরিশের কাছ থেকে কল এলো। আরিশের থেকে কল আসবে আরু সেটা জানতো, কিন্তু তা যে তৎক্ষণাৎ আসবে সেটাও আন্দাজ করতে পারেনি। তবুও অনেকটা সাহস নিয়ে ফোনটা ধরলো ও। শাড়িটা পরেছে আরু পাখি? আরুষি কিন্তু কিন্তু করে বলল, আসলে হয়েছে কি, শাড়িটার না মাঝখানে কাটা আছে, তাই ওটা কোনোভাবেই পরা যাবে না। আরিশ ভ্রু কুঁচকে বলল, ও রিয়েলি? তা আমি যখন কিনে আনলাম তখন তো ছিল না। আপনি বিশ্বাস করছেন না কেন? শাড়িটা পরা যাবে না। সেটা ছেঁড়া হোক আর যাই হোক, শাড়িটা ভালোই ভালোই পরে নাও, না হলে আমি পরালে আশা করি ব্যাপারটা ভালো হবে না। আরিশের সাথে আরু কথা বলছে। তখনই তিথি ঘরে ঢুকলো। ঘরে ঢুকতেই আরুকে ফোনে কথা বলতে দেখে তিথি বলে উঠল, জিজুর সাথে কথা বলছিস নাকি? আরিশ ফোনে ওপাশ থেকে আরুকে বলল। তিথিকে বলো, হ্যাঁ জিজুর সাথেই কথা বলছি। আরু তাও কিচ্ছু বলছে না, চুপ করে আছে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল। বলো হ্যাঁ। আরুষি চমকে ওঠে, তিথির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। তুই এত ভয় পাচ্ছিস কেন আরু? আর এরকম ঘামছিসই বা কেন? ফোনের ওপাশ থেকে আরিশ বলল, সত্যি তো? তুমি এত ভয় পাচ্ছ কেন? এখনই ভয় পেয়ে গেলে পরে তো আমার কাছে আসবে না। তখন তো আমাকে বিবাহিত হয়েও ব্যাচেলর হয়ে থাকতে হবে। বলেই হাসতে লাগলো। আমি এখন রাখছি। সে রাখতে চাইলে রাখো, তবে আমি কিন্তু আসছি। এসে যদি দেখি যে শাড়িটা পরনি তো খুব খারাপ হবে। আরুষি তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল, কারণ তিথি বা সানা যদি আরিশের কথাটা জানতে পেরে যায় তো খারাপ একটা ব্যাপার হবে। অনেকক্ষণ ধরে আরু বসে আছে অভ্রের পাশে। গায়ে হলুদের অনুষ্ঠান এখনো শুরুই হয়নি। অভ্র ফিসফিস করে আরুর কানের কাছে গিয়ে বলল, লুকিং সো হট বেবি। প্লিজ ভদ্রভাবে কথা বলেন। এতে খারাপের কি আছে? তোমাকে যেরকম লাগছে সেরকমই তো বলছি, আর এটা জাস্ট কমপ্লিমেন্ট, ইউ নো। আরু আর কোনো কথা বাড়ালো না অভ্রের সাথে। ও জানে অভ্রের সাথে কথা বাড়ালে কথা আরো বাড়বে। চারিদিকে বক্স বাজছে, গান হচ্ছে। তিথি, সানা আর সঙ্গে আরুর সমস্ত কাজিনরাও আছে, আনন্দ করছে সবাই। আর আরিশের মা দূরে দাঁড়িয়ে আরুর মায়ের সঙ্গে কথা বলছেন। আরিশের মা আরুকে খুব ভালোবাসেন, নিজের মেয়ের মধ্যে তিনি মনে করেন তিনি আরুকে। আরিশের সাথে আরুর বিয়ের কথাটা উনিই ভেবেছিলেন, তবে তার আগেই অভ্রের সাথে বিয়েটা পাকা হয়ে যায় ওর। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কারণ আরুর বাবা এখনো এসে পৌঁছালো না। সানা আরু আর অভ্রের হাত ধরে ওদের মাঝখানে নিয়ে আসলো। ওদের সঙ্গে গানের তালে অভ্র নাচতে লাগলো, আর আরুকে অনেক জোর করেছে, কিন্তু কেউ নাচাতে পারেনি ওকে। এমনিতে ওর মন মেজাজ ভালো নেই। হঠাৎ করে নাচের মাঝে অভ্র এসে আরুর পেটে ওর হাতটা স্লাইড করতে আরু দূরে সরে গেল। তখন ওয়েটারের সাথে আরুর ধাক্কা লেগে সমস্ত ড্রিঙ্কস আর জুসগুলো আরুর শাড়ির উপরে পড়ে গেল। সরি আপু, দেখতে পাইনি। ভাইয়া ইটস ওকে, আর আমিও দেখতে পাইনি আপনি আসছেন। ইটস ওকে মানে? এই ওয়েটার, আপনি কেন ওর গায়ে ফেলবেন জুসটা? দেখে চলতে পারেন না? অভ্র আরো বাজে কথা ওয়েটারকে শোনাতে লাগলো। আরু কখনো ভাবতে পারেনি যে অভ্র এরকম একটা আচরণ করবে। তবে ওয়েটারটা আশা করি অভ্রের কথা কিছু মনে করবে না, কারণ আরিশ আরুর গায়ে জুসটা ফেলার জন্য ওয়েটারকে ভালো অ্যামাউন্টের টাকা দিয়েছে। আরু তুই ড্রেসটা চেঞ্জ করে আয়। হুম। চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। আমি যাচ্ছি ওর সঙ্গে। আরু অভ্রের উপর অনেক রাগ রয়েছে ওর সাথে এমন খারাপ ব্যবহার করার কারণে, তাই আরু রেগে গিয়ে বলতো, কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো বলে আরু নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। রুমে ঢুকেই দরজা দিতেই দেখলো সোফাতে পায়ের উপর পা তুলে আরিশ বসে আছে, আর মুখে সেই হাসি যা আরুর গোটা শরীর জুড়ে শিহরণ বইয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। আরিশকে দেখেই দরজা খুলে পালাতে গেলেই আরিশ খপ করে আরুর হাতটা ধরে কোলে তুলে নিয়ে রুমের মাঝে দাঁড় করিয়ে দিল। আরুকে কিছু বলার সুযোগ না দিয়ে এক টানে গা থেকে শাড়িটা খুলে দিল। আরু ভয়ে এখন কাঁপছে। কি করবে ও এখন? কি করবে? কি করার আছে ওর? আরিশ আরুর উন্মুক্ত কোমরটা ধরে
ওর সাথে আরুকে মিশিয়ে নিল। আরুর মুখের থুতনিটা ধরে আরিশ বলতে লাগলো, লজ্জা লাগছে এবার? খুব লজ্জা? আরু থরথর করে কাঁপছে। কিছু বলবে তার আগেই আরিশ ওর ছোট একটা কামড় বসালো। কামড় বসাতেই আরু আরিশকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। আরু আরিশকে ধাক্কা মারলো। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন এই সমস্ত পাগলামি করছেন? আর কোনো সাধারণ মানুষরা এরকম পাগলামি করে না। আমার তো মনে হয় আপনি মেন্টালি সিক। আরিশ হাসতে লাগলো। ইয়েস, আমি মেন্টালি সিক, বাট তোমার সাথে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে না বললাম আগের দিন যে একবার বিয়েটা করো, তারপর দেখো আমি কি কি করি। আরুষি আরিশের জামার কলার ধরে বলতে লাগলো, আপনি প্লিজ আমার জীবন থেকে চলে যান। আমি আপনাকে ভালোবাসি না। আমাকে সুখে শান্তিতে থাকতে দিন। আরিশ আরুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে বাথটবের মধ্যে আরুকে ফেলে দিল। আপনি পাগল? আমাকে ভিজিয়ে দিলেন কেন? আরিশ আরুর প্রশ্নের জবাব না দিয়ে বলে উঠল, ওয়েট আরু পাখি, আগে গায়ে হলুদের সেরেমনিটা কমপ্লিট করি। এই বলেই আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের ভেতর গিয়ে বাড়ি থেকে আনা হলুদের বাটি আর ওর দেয়া গায়ে হলুদের শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আরুষি উঠে দাঁড়ানো। তখন আরিশ ওয়াশরুমের দরজা লক করে দিল ভিতর থেকে। পালানোর চেষ্টা করো না আরু পাখি, গায়ে হলুদ আগে হোক, তারপরে যা খুশি করো। এদিকে আসো তো দেখি, আমার বউটাকে আগে হলুদ লাগাই। আপনি একদম আমাকে টাচ করবেন না, বলে দিলাম। তোমার শরীরের কোথায় কোথায় টাচ করিনি তুমি সেটা আমাকে শুধু বলো। আরিশের কথা শুনে আরু ঘাবড়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এক করে। আরিশ ওর দিকে এগিয়ে যেতেই আরু পিছিয়ে গেল। অবশেষে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল আরুর। কেন সবসময় চেষ্টা করো আমার থেকে পালানোর? তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, এটাই যে নীতি। আরিশ এবার বাড়ি থেকে হলুদ নিয়ে প্রথমে ওর নিজের গালে লাগালো, তারপর ওর মুখের হলুদটা আরুষির মুখে ঘষে দিল। আরিশের মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকার কারণে আরুর মুখটা এখন বেশ জ্বালা করছে। নাও, আমাদের হলুদ কমপ্লিট। আমাকে এবার তো যেতে দিন। নিচে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই অপেক্ষা করছে, আর তুমি জানো যে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি? সেটা তো জানো না। চলো এবার গোসলটা সেরে নেই। গোসল সেরে নেব মানে? মানেটা খুব সিম্পল। বলেই শাওয়ারটা অন করে দিল আর আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো। তার সঙ্গে নিজে দাঁড়ালো। না চাইতেও আরুষিকে আরিশের সাথে ভিজতে হলো। ওদের গোসল শেষ হয়ে গেলে আরিশ আরুর রুমে অপেক্ষা করতে লাগলো। ততক্ষণ আরু চেঞ্জ করছে। আরু কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে রুমে আসলো। তারপর আরিশ সযত্নে আরুর শাড়িটা পরিয়ে দিল আর মাথার ভিজে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিতে লাগলো। আরু জানে এইগুলো যতক্ষণ আরিশ না করবে ততক্ষণ আরিশ ওকে ছাড়বে না। এবার আরিশ বলতে শুরু করলো, আমার থেকে কখনো পালানোর চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে ফলাফলটা ভালো হবে না। এবার প্লিজ আমাকে যেতে দিন। অনেকক্ষণ হয়ে গেছে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে অনেকবার ডেকেও গিয়েছে। প্লিজ এবার যেতে দিন আমাকে, প্লিজ। এতক্ষণে মনে হয় তোমার প্রেমিকের হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, আর আমার সাথে তো তোমার গায়ে হলুদ হয়ে গেল। তাই তুমি এখন রেস্ট করো, ওকে? বলেই আরিশ আরুর হাতে ট্যাবলেটটা ধরিয়ে দিল। এটা কি? ঔষধ। এখন বেশি কথা না বলে আগে খেয়ে নাও, তারপর বলছি। আপনি বলেন আগে এটা কিসের ওষুধ, না হলে আমি খাবো না। আর আমার কি হয়েছে যে আমি ওই ওষুধটা খেতে যাব? তোমার ভয়ানক রোগ হয়েছে আরু পাখি, আর যে রোগে তুমি আমাকেও জড়াচ্ছ। এটা তাড়াতাড়ি খাও। বলেই জোর করে আরিশ একসঙ্গে দুটো ওষুধ খাইয়ে দিল আরুকে। নাও আরু পাখি, এবার তুমি ঘুমাও, ওকে? এটা আপনি কি করলেন? যা করেছি বেশ করেছি। এবার এই ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাও। বলেই আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আপনি ছাড়ুন প্লিজ, আমাকে ওখানে যেতে হবে। না, তুমি এখন ঘুমাবে। বলেই আরুর মাথায় হাত বোলাতে লাগলো যাতে তাড়াতাড়ি ওর ঘুম চলে আসে। আর ঠিক সেই অনুযায়ী 5 মিনিটের মধ্যে আরু ঘুমিয়ে পড়ল। আরু পাখি, তুমি একটু ঘুমাও।
বলেই ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এগিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সকালবেলা পর্দার ফাঁক থেকে সূর্যের আলো আসতেই আরুর ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, তাই কি এর মধ্যে হয়ে গেছে ওর কিছু মনে নেই, তাই আর মনে করার ব্যর্থ চেষ্টা করছে না সে। তারপর উঠে ওয়াশরুমের দিকে যেতেই চোখ পড়লো দরজার দিকে। সেদিকে তাকাতে চমকে গেল আরুষি, কারণ দরজাটা ভাঙা পড়ে রয়েছে। সেটাকে কোনোরকম ভাবে ঠিক করেছে কেউ। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, তাই আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে নিচে চলে গেল জানার জন্য। নিচে যেতে দেখলো সবাই যে যার মতো ব্যস্ত কাজে, আর সকলের মাঝে আহানকেও দেখতে পেল আরুষি। আহানকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আহানের কাছে ছুটে গেল সে। আরুষি আহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই কখন এলি? আর আমাকে কেন বললি না তুই আসছিস? আহান আরুষিকে ছেড়ে ওর কপালে হাত দিয়ে দেখলো, তারপর বলল, এখন কেমন আছিস? কেমন আছিস মানে? এটা আবার কেমন কথা? কাল রাতে তোর জ্বর এসেছিল। তখনই আরুর বাবা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তার মনে থাকবে কেন? গায়ে হলুদের অনুষ্ঠানটা সমস্ত নষ্ট করে দিয়েও বুঝে আপনার শান্তি হয়নি? আরু কিছুই বুঝতে পারছে না যে কাল রাতে ওর কি হয়েছে। আরু আহানের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়া তুই বল আমার কি হয়েছিল? আমি তো হসপিটালে ছিলাম, আর হঠাৎ মা ফোন করে বলল তুই নাকি দরজা খুলছিস না, অনেক ডাকাডাকির পরেও। তাড়াতাড়ি বাড়িতে আসলাম, কিন্তু ততক্ষণে দেখি সকলের দরজা ভেঙে তোর রুমে ঢুকে পড়েছে। কিন্তু এত শব্দের মাঝেও তোর ঘুম ভাঙলো না, দেখে অবাক হলাম। তারপরে কপালে হাত দিতে দেখলাম তোর ভালোই জ্বর, তাই একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছিলাম। আমার অজান্তে এত কিছু হয়ে গেল? হ্যাঁ হয়েছে, তুই তো জ্বরে কাইল হয়ে গেছিস, তা কি করে জানবি? ও আচ্ছা। আর কিছুক্ষণ পর পার্লারের লোকজন আসবে আরুকে সাজাতে। তাই আরু শান্ত হয়ে বসে আছে, আর পাশে বসে আছে সানা চুপ করে আছে। তার সঙ্গে আরু কিছুক্ষণ আগের কথা। তুই আসতে এত দেরি করলি কেন? আমি তো আরো তাড়াতাড়ি আসতে বলেছিলাম। কালকেও লেট আর আজকেও। তিথির কথা আমি বাদই দিলাম, ও চিরকালের দেরি করা পাবলিক। আর বলিস না, ভাইয়ার জন্য আটকা পড়ে গেছিলাম। আরু কাবা কাবা গলায় বলল, কেন কি হয়েছে তোর ভাইয়ার? জ্বর নাকি? আরে ভাইয়ার কেন কিছু হতে যাবে? আজ ভাইয়া নাকি বাড়িতে বউ নিয়ে আসবে, এটা শুনেই আমি হতভম্ব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কালকেই শুনলাম ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, আর আজকে নাকি বিয়ে করে বউ নিয়ে আসবে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইয়ার কি হয়েছে। মা আর বাবাও বেশ অবাক, কি হবে এখন জানি না। বাড়ি থেকে এটা বলেই বেরিয়েছে, আর কিছুই তো বললো না। ভয়ে আরুর গলা শুকিয়ে তো কাঠ। একটা কথা বলারও সাহস পাচ্ছে না, কি বা বলবে, কারণ বিপদ যা আসন্ন সেটা ওর আর বুঝতে বাকি নেই। আগের দিন যা কাণ্ড ঘটিয়ে ওর হলুদের অনুষ্ঠান নষ্ট করেছে, তাতে আরিশের পক্ষে যে বাদবাকি কাজও সম্ভব, এটা নতুন কোনো কাজ নয়, সেটাও এখন বেশ ভালোই বুঝতে পারছে আরু। ও, ব্যাপারটা যত নর্মাল লাগছে ততটাও নয়। আমার তো এবার খুব চিন্তা হচ্ছে যে ভাইয়া কাকে না কাকে বিয়ে করে নিয়ে চলে আসবে, তখন আরেকটা সমস্যা হবে, না জানি সে কেমন হবে। তারপর থেকে আরু বেশ চুপচাপ, কোনো কথা ওর মুখ থেকে বেরই হচ্ছে না। বিয়েটা বাড়িতে আনুষ্ঠানিকভাবে হবে, সকল সাজ সরঞ্জাম রেডি। আহান কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখেনি। আহানের নয়নের মণি আরু কখনো কষ্ট পেতে দেয়নি নিজের বোনকে, আর সেখানে ছোট বোনের বিয়েতে কিভাবে কোনো ভুল ত্রুটি করে। পার্লারের লোক অনেকক্ষণ আরুকে সাজিয়ে রেখে চলে গেছে। ঘরের মধ্যে আরু একা বসে রয়েছে। একটু আগে বর এসেছে শব্দটা শুনেই সানা, তিথি আর ওর কাজিন সহ সবাই সেখানে গেছে। বুকের ভিতর দুঃখভুগানিটা ক্রমশ বেড়েই চলছে। একরাশ ভয় কাজ করছে আরুর। তার কারণ আরিশ যদি ওর জেদ বজায় রাখতে বিয়েটা ভেঙে দেয়, তখন কি হবে? হঠাৎ ওর নিস্তব্ধতা ভেঙে আরিশের ফোন এলো। আরুষি ভেবেই রেখেছে যে কোনোভাবেই কলটা ধরবে না, ধরলেই ওকে আরিশের চক্রান্তের শিকার হতে হবে। কথা বললেই আরিশ ওকে থ্রেট দেবে ওকে বিয়ে করার জন্য, আর এই ভুলটা আরু দ্বিতীয়বার আর করবে না। বারবারই আরিশ ফোন করেই চলেছে, কিন্তু আরু কোনোভাবেই ফোন ধরছে না। ফোনে মেসেজের টুংটাং আওয়াজ কানে ভেসে আসতেই ফোনটা ধরলো আরু। একটা ভয়েস মেসেজ। ফোনটা ধরো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব। এমনিতেও দরজাটা অনেকটাই ভাঙা, তাই ঢুকতে বেশ অসুবিধা হবে না, তুমি বুঝতেই পারছো আশা করি। তাই আর দেরি করো না, আরেকবার কল করব, কলটা যেন রিসিভ হয়। আরুষি ভয়ে ভয়ে কলটা ধরলো।
ফোন ধরতেই আরিশ নরম কণ্ঠে কথা বলতে লাগলো, যেন কোনো কিছুই হয়নি এতক্ষণ। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আরু পাখি। আমি তো চোখ ফেরাতেই পারছি না, শুধু তাড়াতাড়ি তোমাকে বিয়ে করার অপেক্ষা। আসছি আমি, অপেক্ষা করো, ভালোবাসি আমি। তারপর আর কিচ্ছু বলতো না আরিশ। কলটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে নিস্তব্ধ হয়ে বসে রইল আরু। চোখ থেকে কয়েক ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়ল তার। এবার কি হবে, কি হবে এবার? গোটা বিয়ে বাড়ি নিস্তব্ধ। একটা পিন পড়লেও যেন তার শব্দটা শোনা যাবে এরকম। কারোর মুখে কোনো কথা নেই, সবাই যেন বাঁখারা হয়ে গেছে। সকলের সাথে চুপ করে আছে আরু, আর তার সঙ্গে ওর গোটা পরিবার। আহান রাগ করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওর মা ঘরে নিজেকে বন্ধ করে রেখে কান্নাকাটি করছেন ক্রমাগত। ওর বাবার মুখে আছে এক রাশ হতাশা আর রাগ। সকলের মাঝখানে বসে আছে আরিশ, মুখে ডেভিল মার্কা হাসি নিয়ে। কিছুক্ষণ আগের কথা, আরুকে অভ্রের পাশে বসানো হয়েছে। সামনে কাজী বসে আছেন। বিয়ে পড়ানো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সব আত্মীয় স্বজনরা ভিড় করে রয়েছে। সকলের নজর এখন নতুন বর আর কনের উপরে। আরুর বাবাকে আজকে বেশ খুশি দেখাচ্ছে। আরুকে খুব একটা স্নেহের চোখে না দেখলেও এই বিয়েটা হওয়ায় উনি বেশ খুশি। তা ওনাকে দেখে খুব সহজে বুঝতে পারবে যে কেউই। আরুর বুকের ভিতর ঢিপঢিপ করছে ভয়ে। অভ্র পাশে বসে থাকলেও সাহসে কুলাতে পারছে না, আর না পারছে অভ্রর সঙ্গে কথা বলতে। অভ্রের সাথে কথা হলে সমস্তটা খুলে বলতো, কিন্তু তা হয়নি। কারণ আগের দিন অভ্র আরুর সঙ্গে যা ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে অভ্র আরুকে সরি পর্যন্ত বলেনি, এমনকি সারাদিনে ফোনও আসেনি। আরু ভেবেছে গায়ে হলুদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অভ্র ওকে ফোন করতে পারেনি, কিন্তু কী কারণে ফোন করেনি তার সঠিক কারণটা এখনও আরু জানে না, হয়তো জানার চেষ্টাও করেনি। কাজী এবার বিয়ে পড়ানো শুরু করলেন। রেজিস্ট্রি পেপারে সই করে অভ্র 3 বার কবুল বলল, বেশ হাসি মুখে। বিয়েটাতে ও বেশ খুশি। এবার আরুর পালা। বিনতে আরশি রহমান, তুমি কি অভ্র মাহমুদের সাথে এই বিয়েতে কবুল? যদি কবুল হও তাহলে বলো কবুল। আরুষির এখনো রেজিস্ট্রিটা বাকি। আরুষির বাবা চেয়েছিল যে আরু প্রথমে কবুল বলে বিয়েটা করুক, তাই ওনার কথা মতোই আরুষির সইটা এখনো বাকি আছে। আর কিচ্ছু বলতে পারলো না আরু। কথাগুলো যেন গলায় আটকে গেছে। বললেই হয়তো সামনে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ওকে খুন করে ফেলবে। মা তুমি কি কবুল? মা তুমি যদি এই বিয়েতে কবুল হয়ে থাকো তাহলে বলো কবুল। আরু তাও কোনো কথা বলছে না। মনে হচ্ছে ওর গলাটা যেন কেউ চেপে ধরে আছে, ওকে কথা বলতে দিচ্ছে না। কারণ আরিশের নজর ওর দিকে আগের মতোই স্থির। কাজী সাহেব এতবার বলার পরও আরু কোনো কথা বলছে না দেখে এবার আরমান সাহেব অত্যন্ত রেগে গেলেন। না পেরে তিনি জোর গলায় বলতে লাগলেন, এভাবে চুপ থাকার মানে কি? এখানে কি সবাই মজা দেখার জন্য এসেছে? আর এভাবে চুপ করে আছো কেন? বিয়েটা কি আমরা জোর করে দিচ্ছি তোমাকে? পেছন থেকে আরিশ বলে উঠল, অবশ্যই জোর করে দিচ্ছেন, না হলে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার সত্ত্বেও সে আবার কি করে দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাজি হয়? এই কথাটার ভয়ে এতক্ষণ আরু করছিল। আরিশের মুখ থেকে কথাটা শুনতেই বুকের ভেতরটা ঢক করে উঠল আরুর। না পেরে অভ্র এবার বলতে শুরু করলো, এসবের মানে কি? আর এসব কি বলছো তুমি? আরিশ এবার অভ্রের দিকে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, কেন তুমি কিছুই বুঝতে পারছো না? আমি তো খুব সহজভাবে বলতে চাইলাম যে একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার তার অমতে বিয়ে দিতে গেলে এরকমই তো হবেই। এইটা তো স্বাভাবিক, তাই না? এই ছেলে, তুমি এসব কি বলছো? আর গোটা বিয়ে বাড়ির সামনে মজা করছো? আর কে তুমি? আমি কে সেটা তো আপনার মেয়ে ভালো করে বলতে পারবে আঙ্কেল, ওকেই না হয় জিজ্ঞাসা করুন। আরমান সাহেব আরুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। উনি আরুকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা কে? আর ও এই সমস্ত কথা কেন বলছে? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? আরুর কথা বলার কোনো ভাষা নেই। চোখ থেকে অনবরত টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। এই দিনটা দেখাই বাকি ছিল, যেখানে গোটা বিয়ে বাড়ির লোকের সামনে ওকে এভাবে অপমানিত হতে হচ্ছে। আহানো আর না পেরে বলল, কিরে চুপ করে আসিস কেন? বল, উনি যা বলছে তা কি সত্যি? আরু কোনো কথাই বলছে না, কেবল নির্বাক হয়ে চোখের জল ফেলে যাচ্ছে। আর কি বা বলবে, কারণ আরিশ যা বলছে সবই তো সত্যি কথা। ওর সঙ্গে সত্যি তো আরিশের বিয়ে হয়ে গেছে। আসলে ও বলতে লজ্জা পাচ্ছে, আমি বলছি আপনাদের, আর প্রমাণও দেখাচ্ছি। এই বলে আরিশ ওর আর আরুর ম্যারেজ সার্টিফিকেটটা সকলের সামনে দেখালো, যেখানে স্পষ্ট দুজনের সই রয়েছে। আর সাক্ষী হিসেবে রয়েছে আরিশের একটা ফ্রেন্ড। সানা আরিশের কাছে এগিয়ে আসলো, দেন বলতো, ভাইয়া তুই সব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? সানা, তুই তো জানিস
তোর ভাইয়া কখনো মিথ্যা কথা বলে না। তুই নিজেই দেখ আমার আর আরু পাখির বিয়ের পেপারসগুলো। সানাসহ আরুর বাবা, আহান, অভ্র সবাই পেপারসগুলো দেখতে লাগলো। তারপর দেখলো যে সত্যি ওদের বিয়ে হয়ে গেছে। আরুর বাবা রেগে গিয়ে আরুকে যেই চর মারতে এগোবেন, সামনে তখনই আরিশ ধীর কণ্ঠে বলল, আর এক পাও এগোবেন না, যেখানে আছেন সেখানে থাকুন। ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বউ, তাই অধিকারটা আপনার থেকে আমার কিছুটা হলেও বেশি। আর ওর গায়ে হাত দিবেন না, তাহলে ভালো হবে না। আমি এসব মানি না। আমি আরুষকে বিয়ে করব, ব্যাস। ও 1000টা বিয়ে করলেও আমি ওকে বিয়ে করব। অভ্রের কথা শুনে আরুর কান্নার বেগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল, কারণ ও অভ্রকে ধোকা দিয়েছে। আরিশ যে ওকে আজকে যেভাবে হোক বিয়ে করবে সেটা আরুকে বলেছিল, আর তা আরুর অভ্রকে জানানো উচিত ছিল। তাহলে তাহলে সকলের মাঝে এত বড় সিন ক্রিয়েট করতে পারতো না আরিশ? অভ্র কোনো না কোনো ব্যবস্থা করতে। এতদিন জানতাম বেহায়া শব্দটা মেয়েরা মেয়েদেরকে বেশি ইউজ করে, কিন্তু আপনাকে দেখে আমার আজ থেকে ছেলেদের উপর এই ট্যাগটা দেওয়ার জন্য মনটা আনচান করছে। সত্যি বলছি, বড্ড বেহায়া আপনি। অন্যের বউকে তার সামনে বিয়ে করার কথা বলছেন? হ্যাঁ, সাহস আছে আপনার, না হলে কি আর। এটুকু বলে আরিশ থেমে গেল, আর কিচ্ছু বলল না। আরিশের বলা কথাগুলো অভ্রর বড্ড গায়ে লেগেছে বোধহয়, তাই ও আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেল। অভ্রর সাথে সাথে বাকি বরযাত্রীরাও মাথা হেট, সবাই যেন চমকটা কাটিয়ে উঠতে পারছেন না এখনো। আরিশ আরুর কাছে গেল, গিয়ে ওর চোখের জলটা মুছে দিয়ে ওকে বুকে টেনে নিল। একদম কাঁদবেন আরু পাখি, আমি আছি না। যতদিন আমি থাকবো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল কথাটা। বর্তমানে আরু পাখি, চলো, অনেক দেরি হয়ে গেছে। মা আর বাবা অপেক্ষা করছে বাড়িতে আমাদের জন্য। সানা তো আগেই চলে গেছে, আগে থেকে সবকিছু রেডি করার জন্য। যতই হোক নিজের বেস্ট ফ্রেন্ড, সে বাড়িতে ওর ভাবি হয়ে যাচ্ছে, তাই প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে ওর মধ্যে। সে এর আগে যত কিছুই হোক না কেন আর ও নিস্তব্ধ হয়ে চুপচাপ উঠে দাঁড়ালো, কারণ না চাইলেও আরিশের সঙ্গে ওকে যেতেই হবে। আর ও না চাইলেও আরিশ জোর করে ওকে নিয়ে যাবে। আরিশ যে ওর জীবনটাকে ধ্বংস করার জন্যই এত কিছু করছে সেটাও বেশ ভালোই বুঝতে পারছে আরু। আরু আর কোনো পিছুরা না রেখে আরিশের সঙ্গে হাঁটতে লাগলো। আরুষি দরজার কাছে যেতে আরমান সাহেব কড়া কণ্ঠে বলে উঠলেন, একবার এই বাড়ি থেকে চলে যাচ্ছ, মনে রেখো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। আরও একবার পেছন ফিরে ওর বাবার দিকে তাকালো। চোখের জলটাও যেন আর আড়াল হতে চাইল না, গড়িয়ে পড়লো এক কোণা থেকে। এক মনে গাড়ি চালাচ্ছে আরিশ। বেশ সুন্দর একটা রোমান্টিক গান বাজছে গাড়িতে, আর মাঝে মাঝে গানের তালের সঙ্গে সঙ্গে গুনগুন করে গানটার সাথে সুর মেলাচ্ছে। আরিশের মনে কোনো বিশেষ কিছু পাওয়ার এক গ্রাস আনন্দ হচ্ছে। এখন আর বলতে বাকি রাখে না সেটা। হঠাৎই গাড়ি অন্যদিকে ব্যাগ নিতেই আরও বলে উঠল,